পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারা কারা আসছিল যদি বলতেন? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশের ওইখান থেকে লোক আসছে, এখন কারা আসছিল সেটা তো নাম বলতে পারবো না। তারপরে র্যাবের প্রশাসন আসছিল, তারপরে সাংবাদিকরা আপনারা আসার আগেও আরো 4-5 জন আসছিল। এসে এরা ঘটনাস্থলে সবকিছু তদন্ত করে গিয়েছে। তো এই ঘটনায় আপনারা কয়জনকে আসামি করছেন যদি বলতেন? মানে 5 জন হচ্ছে গ্রেপ্তার হয়েছে, আর যা বাদ বাকি আছে 20-25 জন তারা সবই পালাতক। আমরা জানি যে প্রধান 2 আসামি হচ্ছে এই ইউনুস শেখের বোন এবং বোনের স্বামী। আসলে এরা দুজনকে আটক হয়েছে নাকি? না, ওনারা সবই পালাতক। তো এদেরকে আসামি করে কি আপনি মামলা করছেন? জি, ওনারা মনে করেন যে এই মুক্তার শেখই তো প্রথম আসামি। ও যদি এরকম না করতো তাহলে তো ওর ছেলে পেলে, ওর ভাইয়ের ছেলে পেলে ভাইরা তো এরকম পাতো না। ওই মেন আসামি, তারপর ওর 2 ছেলে, তারপর ওর ভাই ভাস্তি। এটার আমরা ন্যায্য বিচার চাই। ও আজকে কোন জায়গায় ঘটনাটা ঘটছিল? এই ঘটনাটা ঘটছে মাঠের মধ্যে, ওই মুক্তার শেখের বাড়ির পাশে। মানে ধান কাটতে গিয়েছিল? ধান কাটতে গিয়ে এরকম হয়েছে। আচ্ছা, এর আগে আপনি একটি কথা বললেন যে এই ইউনুস শেখ নাকি থানায় একটা জিডি করেছিল, পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছিল যে ধান কাটতে যান কিছুই হবে না। আসলে কি এখানে পুলিশের কোনো গাফিলতি বলে মনে করেন? না, এখানে মনে করেন পুলিশের গাফিলতি নেই, কিন্তু তারাও তো পুলিশে তো জানতো না যে তাদের আক্রমণ করবে বা হামলা করবে, বা যারা গিয়েছে আমার নন্দা ইউনুস শেখ তারাও তো জানতো না যে তাদের আক্রমণ করবে। যদি তাই জানতো তাহলে কি নিজের হাতে কেউ কার প্রাণ দেয়? সে জানতো না। সে মনে করেন ওইভাবে লেবার নিয়ে যাওয়ার পরে কিছু ধান কাটাও হয়ে গিয়েছিল, তারপরে এরকম আক্রমণ হয়েছে। আজকে কোনো সকালে কোনো গ্যাঞ্জামি ছিল না। আচ্ছা, এই মুক্তার শেখের ব্যাকগ্রাউন্ড যদি বলতেন, আসলে সে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া চলে নাকি সন্ত্রাসী? এমনি কিছুই না, কিন্তু মানে যেরকম দাপট দেখায় মনে হয় কি কোটিপতির চেয়েও সে মনে করেন সন্ত্রাসীর চেয়েও উপরে। মানে তার ক্ষমতার দাপটটা কোথায়, মানে ক্ষমতার উৎসটা কি? এখন ক্ষমতার উৎস মনে করেন যে তার ভাই ভাস্তি, মনে করেন তারা তো সাহস দিয়েছে যে তুই যা, তোর পিছে আমরা আসি। তারা যদি সাহস না দেয়, মুক্তারের তো একা ক্ষমতা না যতগুলো মানুষকে আক্রমণ করা। তার ভাই ভাস্তি কে যদি একটু বলতেন? স্যার সেটা তো আমি নাম বলতে পারবো না, কারণ তো অত কিছু তো আমি জানি না। এই মুক্তা শেখের পিছনে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া কাজ করছে নাকি? স্যার সেটা রাজনৈতিক নেতারা? স্যার সেটা বলতে পারবো না। আর এই যে আমরা যে বংশের সবকিছু আছে, সবাই আছে, ফ্যামিলি বংশের ভাই ভাস্তি যে যেখানে ছিল সবাই আছে এটার পিছনে। মানে লিড দিচ্ছে এরকম কেউ রাজনৈতিক ছত্রছায়া আছে কিনা যদি বলতেন? স্যার না, সেটা বলতে পারবো না। আচ্ছা, আমরা শুরুতে একটি কথা শুনেছি যে আসলে মামাতো ফুফাতো ভাই বোন বিবাহ বিচ্ছেদ, তো এই গল্পটা যদি একটু বলতেন। স্যার এইটা নিয়ে তো আজকে কোনো সমস্যাই নাই। মামাতো ফুফাতো বোন মনে করেন যে এইটা বিয়ে প্রেম ঘটিত ব্যাপার বলতে এক পর্যায়ে আছে, কিন্তু মনে করেন যে তারা মুক্তার শেখ জোর করে আমার ননদের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল মেয়েকে। তখনই কিন্তু আমার ননদের ছেলে বলেছিল যে না হচ্ছে আমি বিয়ে করব না। সে বলেছিল যে তখন আমার ননদ বলেছিল যে না সমস্যা নেই, আমার বোনের ছেলে মেয়ে আমরা হচ্ছে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে রাখবো। আমার ননদের সঙ্গেও সে অনেকদিন বসবাস করছে। আমার নন্দায় যদি অত্যাচার করতো তাহলে তো সে বসবাস করতে পারতো না। সে তাদের সাথে বসবাস করে গেছে, সব করে গেছে। এখন মনে করেন মেন পর্যায়ে ছেলে বাসায় নেয় না, ছেলের মায়ের সংসারে কাজ আছে। কোনো ছেলে কি চায় মাকে কষ্টে রেখে বউকে বাসায় নিয়ে যেতে? সবাই তো আর চায় না। পৃথিবীতে তো সব ছেলে এক না স্যার। সেইটা মনে করেন ছেলেও বলেছিল যে আচ্ছা ঠিক আছে আমার মায়ের বতরটা উঠে যাক, তাদের তো অনেক অটল জমি জায়গা, তারা তো মনে করেন চাষাবাস করে, যে উঠে গেলে তারপর আমি নিয়ে যাবো না। তারপরে মনে করেন মুক্তা শেখ তার মেয়ে দিয়ে তার শ্বশুর বাড়ির সংসারে কাজ করতে দেবে না দিলে পরে মেয়েকে শিক্ষা দিয়েছিল। তারপরে এক পর্যায়ে ওই মেয়ে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়াতে সেই মেয়েকে নিয়ে কুমারখালীতে যাওয়ার পরে সেইখানেই আমার ননদা বলেছিল যে না থাক, যা হবার হয়েছে এই মেয়েকে আমরা ভাত দিব, বেটার বউ হিসেবে রাখবো। তখন ওই মেয়ের বাবা বলেছে, মুক্তার শেখ বলেছে যে না আমার মেয়েকে ওই বাড়িতে আমরা ভাত খেতে দেবো না, ছাড়া নিব। তখন বলেছে ছাড়া নিবা, তাহলে কি আমার মেয়ের যৌতুকের টাকাটা চাই। তখন বলেছিল যৌতুকের টাকা কত দেওয়া লাগবে, বলছিল 2,40,000। আমার নন্দাই ওই পর্যায়ে রাজি হয়েছিল যে এই টাকাটা আমরা দিব। দেওয়ার পরে ওইখান থেকে এক পর্যায়ে চলে আসার পরে ওইটা মনে করেন এই 1 সপ্তাহ যাবত ওইটা হয়ে গেছে, অফ হয়ে গেছে। তারপরে আবার আমার নন্দাই গেছিল ধান কাটতে, এর মাঝে একা। তখন আমার নন্দাইকে হুমকি দিয়েছে যে এই ভোট ধান আমরা কাটতে দিব না। তখন বলেছে কেন দিবে না? কইছে যে না এইখানে ধান কাটতে আসলে পারে তোর পাও কাটি ফেলবো। তাই শুনে আমার নন্দাই চলে আসছিল। আসার পরে নন্দার বইনও বলে গেছে বাড়ির উপরে যে হচ্ছে ইনুস যদি ওই ভোট ধান কাটতে যায় ইনুসের পাও কিন্তু কাটে হচ্ছে ঝোলা থুবিনি। তখন এক পর্যায়ে না গেলে আমার নন্দাই আবার 3-4 দিন আগে ফের আবার ধান কাটতে কালকে গিয়েছিল।
পরশু দিন যাওয়ার পরে মনে করেন যে আমার নন্দাইকে ফের ওই রকম হুমকি দিয়েছে, দাবড়াইছে মাঠে ধান কাটতে গেলে। তখন আমার নন্দাই চলে আসে থানাতে যে জিডি করছে, করার পরে থানা বলেছে আচ্ছা ঠিক আছে কি করা যায় আমরা দেখতেছি, প্রশাসন বলেছে। বলার পরে আমার নন্দাই আবার কালকে যোগাযোগ করছে যে দেখেন আমার ধান তো এরকম নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কি করব। তখন বলেছে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা দেখবো না, সমস্যা হবে না, আপনারা যান যে ধানটা কেটে নিয়ে আসেন। তারপরে তারা তো আর জানতো না যে মারা গিয়েছে আমার নন্দাই বা তার ছেলে পেলে 2টা ছেলে, তারা তো জানতো না যে মনে করেন যে তাদেরকে গেলে আক্রমণ করবে বা মেরে ফেলবে। যদি তাই জানতো তাহলে তো তারা ওইখানে যে পৌঁছাতো না বা ওইখানে যেত না। তারা এটা কি পরিকল্পিত ঘটনা? ওদের পরিকল্পনা ছিল কিন্তু এদের মাঝে ছিল না সেইটা। যদি থাকতো তাহলে তো তারা যেতই না, বুঝছেন। তাদের নৃশংসভাবে হত্যা করছে তারা কুপাই। ওরা ছিল 6-7 জন আর তারা ছিল মনে করেন 20-25 জন। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তার ন্যায্য বিচার চাই। আমার নন্দাই যে মরে গিয়েছে তার ন্যায্য বিচার চাই। আমার নন্দাই খুন হয়েছে, খুনের বদলে আমরা মহামান্য আদালতের কাছে, প্রশাসনের কাছে চাচ্ছি যে তার যেন ফাঁসি হয়। মাঠের মধ্যে আমরা ধান কাটতেছি, ওরা মনে করেন যে লাঠি পাটের দাম দেখি বাংলাদেশ নিয়ে ওরা দৌড়িতে চলে আসে। আমরা যদি পিছা আসি তাও আমাদের একজন পড়িয়ে গেছে, আমারও পড়িয়ে গেছে, আমারও যাই হোক মারেছে, ঢাল সরকি মুরগি মারেছে বেঁকি টেকিতে। আর ওই দিক তো মনে করেন আমার বড় কাকা পড়িয়ে গেছিলি ও পাইছে। তাহলে তো আপনি মানে একেবারে স্বচক্ষে দেখেছেন, আপনার চোখের সামনে ঘটেছে। চোখের সঙ্গে ঘটেছে। তো কারা কারা ছিল যদি নাম উল্লেখ করে বলতেন? ছেলে আছে মুক্তারের 2 সাওয়াল, জহুরুল ওর ভাইস্তি, মেলাতনে ছিল মনে করেন 20 জন বেশি। কত লোকের নাম বলা যায় নাকি। আপনারা কয়জন ছিলেন? আমরা আছে কেমন কাজে 4-5 জন ছিলাম। ওদের হাতে কি ধরনের অস্ত্র ছিল? দেশীয় অস্ত্র, বেকি টেকি দিয়ে এসবটা ছিল। তারপরে পাইপ মাইপ দেশীয় সব এসব জিনিস ছিল। তো এই ইউনুস শেখ কি একেবারে স্পটেই মৃত্যুবরণ করেছে? স্পটে মৃত্যুবরণ করেছে। ও মানে সে তার মারা গেছে। আমরা তারপরে বোঝার ক্ষেত্রে আমরা নিয়ে গেছে তাকে হাসপাতালে। যে তাকে কোথায় কোথায় আঘাত করছে? তার আমার মতো পায়ে মারছে, সব জায়গায় এইসব পা আমার তো মনে কাছে নেই, দেখার মতো নেই, বুঝতে পারছেন। এই পা এই পা হাতে লাগেছে, মাথায়ও লাগেছে, মাথা ফাইটে গেছে। এই যে মামাতো ফুফাতো ভাই বোনের যে বিবাহ বিচ্ছেদ, আসলে এটা কি এখনো বিবাহ বিচ্ছেদ হয়েছে না ওইভাবেই আছে? ওইভাবেই আছে, তাহলে মন কাছে ছাড়াছাড়ি হয়নি। ছাড়াছাড়ি হয়নি। তাহলে সেই মেয়েটা এখন কোথায়? মেয়েটা মন কাছে পুলিশ নিয়ে গেছে। ও মেয়েটাকেও পুলিশ নিয়ে গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে কারা কারা আসছিল? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন করেন যে ওরাই মেম্বার, মানে ওদের সাথে হাত আছে, ওই মানে ওর সাথে ওর সমাজের লোক ওই মেম্বার সে আসছিল, তার নাম আমিরুল। সেই আবার পুলিশ দিয়ে আমার একজন দিক মারাইছে। তার পক্ষ থেকে আমার লোক সে দাঁড় করা থাকে একজন আমার পুলিশ দিয়ে আমার লোকে মারাইছে। পুলিশ মারেছে আপনাদের? মারেছে আমার। কোন পুলিশ? পুলিশ হচ্ছে গাড়িটা আমিরুল নিজে ওর গাড়ি ছিল, সে চোখ টিপ মারি আমার ধরেন মারা দিচ্ছে। সে নিজে সড়কে দাঁড়া থাকে আমাদের মারাই। ওই পুলিশের কি আপনার নাম জানেন? না, ওর সাথে সিভিল পোশাকে ছিল। তা আপনি বুঝলেন কি করে যে পুলিশ মার্কারে? ওরা সব 4-5 পুলিশের মতো গাদ দিই, বোঝেন নাই। সিভিল পোশাকও একজন আছে, 2-3। তো আপনি জানার চেষ্টা করলেন না যে আপনি মারলেন কেন, কি অপরাধ? মারলে আমরা তো একজন বলেছে, তাকে আবার ও মারেছে। একজন মনে কাছে মারাইছে, আবার একজন মনে কাছে আগিয়ে গেছে তাকে মারাটা নিষেধ করতে, তাকেও মারেছে। মোট 4 জন লোকে মারছে, সে সুযোগই দেয় নাই, যে বলছে তাকে মারতে। কুমারখালী থানা। এই বিষয়টা কুমারখালী থানার ওসি মহোদয়ের কাছে বলেননি যে আপনার ফোর্স আমাকে পিটাইলো কেন? শুধু পিটালো আছে আবার একজন, আবার আবার একজন ধরেও নিয়ে গেছে। সে ওই আমিরুল নিজে থাকে ধরা দিছে। আমিরুল কে? আমিরুল আছে ওই মেম্বার, আমিরুল মেম্বার, ডারিং মেম্বার। কোন ওয়ার্ডের? ওই 4 নম্বর ওয়ার্ডের। সে তার পক্ষ হয়ে এই কাজটা করাইছে, মানে তার সমাজ জামাত তার সাথে। ওকে, ধন্যবাদ। যে 2,40,000 টাকা কাটি দিয়ে বুক কাছে তো এখন টাকা ছিল না, তাই বলেছিলেন যে যেহেতু তোমার কাছে টাকা পাবো আমি, ওই টাকা থেকে কাটি নাও। তো ওনারা কাটাকাটি করবি না, আরও হচ্ছে টাকা দাবি করেছে। আমার আব্বা যখন বলেছে যে না আমি এরকম দেবো না, আমি হচ্ছে টাকা তোমার কাছে পাবো সেটাই হচ্ছে কাটি দেবো, ওইটা আমি ওনারে রাখ দেখি, সেই জন্য আর কি ধান কাটতে দেয়নি।